আচ্ছা, জিন ট্রান্সফরমেশন পদ্ধতি, তাহলে আমরা ফিজিক্যাল প্রসেসে চলে আসি। ফিজিক্যাল প্রসেস যেটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন পদ্ধতি এখানে ইউজ হচ্ছে। ট্রান্সফরমেশন মানে আমরা জানি যে একটা কোনো ফরেন ডিএনএ কে যদি সেলের মধ্যে ইন্ট্রোডিউস করানো হয় তখন তাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। তো এই ট্রান্সফরমেশন মেইনলি এখানে ইউজ করা হয় ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট আমরা কেন ইউজ করি না, ক্যালসিয়াম কার্বনেট একটা ডিএনএ এর যে বাইন্ডিং ডিএনএ বাইন্ডিং প্রপার্টিকে এনহান্স করে। মানে কোনো জিন বা কোনো কম্পাউন্ডকে যখন আমরা সেলের মধ্যে ইন্ট্রোডিউস করাচ্ছি তা সেই সেলের সঙ্গে বাইন্ডিং প্রপার্টি বা বাইন্ড করার প্রসিডিওরটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে ক্যালসিয়াম কার্বনেট এনহান্সেস দ্য বাইন্ডিং অফ ডিএনএ টু দ্য সেল সারফেস। এবং এখানে আমরা যেটা ইউজ করেছি মেনলি কোলাইকে ইউজ করা হয় এই এক্সপেরিমেন্ট করার জন্য। এবং এই ট্রান্সফরমেশন পদ্ধতি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও যেরকম পড়েছি যে ব্যাকটেরিয়াতে কোনো ফরেন ডিএনএ ইন্ট্রোডিউস করার পর সেখানে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন হচ্ছে। তো এখানেও সেই একই প্রিন্সিপালকে ইউজ করে আমরা জিন ট্রান্সফার মেথডকে অ্যাপ্লাই করি বা জিন ট্রান্সফারে হেল্প করে। তো এই এখানে বলছে যে the frequency can further be increased by using special strains of E. coli and some specific conditions during the transformation. এবার চলে আসি বাকি যে প্রসেস গুলো, এটা হচ্ছে অন্যান্য যে প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলোকে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয়। প্রথমে নেটের সমস্যা। ইলেকট্রোপোরেশন, এখানে দুটো টার্ম আছে, ইলেকট্রো আর হচ্ছে পোরেশন। তার মানে ইলেকট্রিক ফ্লো হবে এবং সেখানে কোনো পোর থাকলে সেই পোরের মাধ্যমে যে সমস্ত আমরা ডিএনএ গুলোকে পাঠাতে চাইছি বা যে জিন অফ ইন্টারেস্ট গুলোকে আমরা পাঠাতে চাইছি সেই জিন গুলোকে আমরা সেই পোরের মাধ্যমে পাঠাবো। তো এখানে একটা হাই ভোল্টেজ ইউজ করা হয় কিন্তু খুব শর্ট টাইমের জন্য। হ্যাঁ, যেরকম ধরো একটা ওয়াটার ড্রপ যদি উপর থেকে পড়ে তার ফলে যে পরিমাণ এনার্জি সে প্রডিউস করে সেই রকম আর কি, খুব কম সময়ের মধ্যে আমরা হাই ভোল্টেজ চার্জ করে সেখানে বিভিন্ন প্রকারের ডিজায়ারেবল জিন গুলোকে ট্রান্সফার করবো একটা সেল থেকে আরেকটা সেলে বা মানে বাইরে থেকে ভেতরে আমরা ইন্ট্রোডিউস করাবো। তো এক্ষেত্রে যে ভোল্টেজ বা ইলেকট্রিক ফোর্স যেটা দেওয়া হয় 4000 থেকে 8000 ভোল্ট পার সেন্টিমিটার। এবং এই ইলেকট্রোপোরেশন আমরা জেল ইলেকট্রোপোরেসিস নাম শুনেছি। একই রকম প্রসেস যে কোনো একটা 11 জেলকে পাস করানোর জন্য বা ট্রান্সফার করার জন্য সেখানেও ওই পোরেশন ব্যবহার করা হয়। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে পোর গুলো থাকে সেই পোর গুলোকে দিয়ে ট্রান্সফার করার ক্ষেত্রে ইলেকট্রোপোরেশন ব্যবহার করা হয়। এখানেও ঠিক একই রকম। সেখানে শুধু বলা হচ্ছে যে জেল যেহেতু ট্রান্সফার করা হচ্ছে সেই জন্য জেল ইলেকট্রোপোরেসিস, আর এখানে আমরা জিন ট্রান্সফার করছি সেই জন্য এটাকে বলা হচ্ছে জিন ইলেকট্রোপোরেশন। এবং এই জিন ইলেকট্রোপোরেশন বা ট্রান্সফারের ক্ষেত্রে যে ইলেকট্রোপোরেশন পালস সেটা একটা ক্যাপাসিটারের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডিসচার্জ করা হয়। এবং সেই ডিসচার্জের ক্ষেত্রে শর্ট ডিউরেশন হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ লং ডিউরেশন মেইনলি ইউজ করা হয়, শর্ট ডিউরেশন হাই ভোল্টেজ। এবং এই যে সেল ইউজ করি আমরা যেখানে জিনটাকে ট্রান্সফার করব সেখানে যে জিনকে যে সেলকে ইউজ করা হয় সেটা মেইনলি আমরা ধরে নিচ্ছি যে ওপেন প্রোটোপ্লাস্ট, অর্থাৎ প্রোটোপ্লাস্টের মধ্যে নিউক্লিয়াস আছে এবং সেল ওয়াল বলে কিছু থাকবে না, শুধুমাত্র সেল মেমব্রেন থাকবে। এবং সেইটাকে আমরা কোনো একটা আয়নিক সলিউশনের মধ্যে সাসপেন্ডেড করছি এবং আয়নিক সলিউশনের মধ্যে সাসপেন্ডেড করার পরে আমরা যে ডিএনএ কে ট্রান্সফার দেব সেই ডিএনএ কে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ। আর ডিএনএ আমরা রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে জানি যে সমস্ত
ডিএনএ এর মধ্যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডিজায়ারেবল কোনো ডিএনএ কে বা ডিজায়ারেবল কোনো জিনকে ইন্ট্রোডিউস করাই এবং সেটাকে কোনো হোস্টের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়, সেটাকেই বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তার মানে কোনো একটা ডিজায়ারেবল ডিএনএ কে সুইটেবল হোস্ট, সুইটেবল ভেক্টরের যে ডিএনএ আছে সেই ভেক্টরের ডিএনএ এর মধ্যে আমরা ইন্ট্রোডিউস করে প্রথমে, তারপরে হোস্টের মধ্যে ট্রান্সফার করে। তো এক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএটাকেই আমরা ইউজ করব, যেহেতু বায়োটেকনোলজির জিন ট্রান্সফার প্রসেস এবং এই জেল ইলেকট্রোফোরেসিসের ক্ষেত্রে যেরকম 11 জেল ব্যবহার করা হয়, এখানে জিন ইলেকট্রোপোরেশনের ক্ষেত্রে এই জিনটাকে বিভিন্ন রকম প্লেটেড দিয়ে র্যাপড করে দেওয়া হয় এবং ফাইনালি তাকে ট্রান্সফর্ম করে দেওয়া হচ্ছে বা ট্রান্সফর্মড হিসেবে পাঠানো হচ্ছে। এখানে আমরা এই জিন ইলেকট্রোপোরেশন প্রসেস কার কার ক্ষেত্রে ইউজ করছি, এখানে রাইস, হুইট, মেচ, সরগম, পেটুনিয়া, টোবাকো এটসেট্রা, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি। নেক্সট চলে আসি, এইখানে এই প্রসেস দেখাচ্ছে যে কিভাবে ট্রান্সফার হচ্ছে। কোনো একটা ডিএনএ কোটেড, জিন কোটেড বা ডিজায়ারেবল কম্পাউন্ডকে কোটেড করে দেওয়া হচ্ছে, তারপরে সেটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেলের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। এখানে যেরকম ট্রান্সফরমেশন পদ্ধতিতে একটা ইনজেক্ট করা হচ্ছে, অথবা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে, বা পার্টিকেল গানের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা প্রসিডিওর গুলো পরপর আসছি এবং যে জিনটা আসছে তাকে বলা হচ্ছে ট্রান্সজিন। নেক্সট চলে আসি মাইক্রো ইনজেকশন। মাইক্রো ইনজেকশন এই টার্মের মধ্যেই বোঝা যাচ্ছে যে কোনো ডিজায়ারেবল ডিএনএ বা কোনো ডিজায়ারেবল জিনকে আমরা বাইরে থেকে ডাইরেক্টলি সাইটোপ্লাজমের মধ্যে ইন্ট্রোডিউস করাবো। যেহেতু বাইরে থেকে ইন্ট্রোডিউস করাতে চাইছি থ্রু মাইক্রো ইনজেকশন, তার মানে এখানে একটা ইনজেকশন টিউবের একটা প্রশ্ন চলে আসছে যে এখানে কোনো ইনজেক্টিং নিডল ব্যবহার করা হয়। অবশ্যই এখানে একটা ইনজেক্টিং নিডল ব্যবহার করা হয়, যেটাকে বলা হচ্ছে ফাইন ক্যাপিলারি নিডল। আমরা ক্যাপিলারি টিউব সম্পর্কে জানি যে ক্যাপিলারি টিউব হচ্ছে স্পেশাল টিউব, যার মধ্যে কোনো কম্পাউন্ড যদি দেওয়া হয় তাহলে সেই কম্পাউন্ড সেখানে সবসময়ের জন্য থেকে যাবে, ফলে কোনো কম্পাউন্ড সহজে বেরিয়ে চলে আসতে পারবে না। এখানে মাইক্রো ইনজেকশনের ক্ষেত্রেও কিন্তু ডিজায়ারেবল জিনকে আমরা পার্টিকুলার ফাইন ক্যাপিলারি নিডলের মাধ্যমে কোষের মধ্যে, সেই কোষটা অবশ্যই আমাদের টার্গেট সেল হবে, সেই টার্গেট সেলের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি। যেহেতু ইনজেকশন হিসেবে পাঠাচ্ছি, ইনজেকশনের মাধ্যমে পাঠাচ্ছি, সেটা ইনজেক্টিং মডেল হিসেবে আমরা ক্যাপিলারি নিডল হিসেবে ব্যবহার করছি যদিও। তো এক্ষেত্রে যদি আমরা প্রসিডিওরটা দেখি, এখানে কোনো একটা সুপার ওভিউলেশন মেটিং ওভার হারভেস্টেড আমরা নিলাম, এবার সেটা জাইগোট তৈরি হয়েছে। আমরা মেনলি জাইগোটের মধ্যেই ডিজায়ারেবল জিনটাকে দেব, কারণ তার আগে যেহেতু প্রো নিউক্লিয়াস কন্ডিশনে থাকে, তাই প্রো নিউক্লিয়াসের মধ্যে যদি কোনো ডিএনএ কে দেওয়া হয় বা ডিজায়ারেবল জিন দেওয়া হয়, সে কিন্তু সেখানে ইন্ট্রোডিউস হবে না। সেই জন্য আমরা জাইগোটের মধ্যে ইন্ট্রোডিউস করব। তখন সেখানে জাইগোট যেটা ডিপ্লয়েড যেটাকে বলা হচ্ছে, সেই ডিপ্লয়েডের ক্ষেত্রে সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আমাদের ডিজায়ারেবল জিনটা ইন্ট্রোডিউস হতে পারবে। এবার এইখানে এই যে ট্রান্সজিন বলা হচ্ছে, ট্রান্সজিন অ্যাকচুয়ালি আমরা যে জিনটা মডিফাই করেছি সেই জন্য এটাকে ট্রান্সজিন বলা হয়। এবার এই ট্রান্সজিনের ক্ষেত্রে আমরা যদি দেখি মাইক্রো ইনজেকশন যেটা দেওয়া হচ্ছে, মাইক্রো ইনজেকশন দেওয়ার পরে যে সেলটা আমরা পাবো, সেই সেলটাকে আমরা কিন্তু সিলেকশনের মাধ্যমেও সিলেক্ট করে নিতে পারি যে আদৌ সেই জিনটা ট্রান্সফার হয়েছে কিনা। এবার মেইনলি মাইক্রো ইনজেকশন কোথায় ব্যবহার করা হয়? ইনভিট্রো ফার্টিলাইজেশনের ক্ষেত্রে, আইভিএফ আমরা জানি। ইনভিট্রো ফার্টিলাইজেশনে কোনো বাইরে কোনো মেল গ্যামেট বা ফিমেল গ্যামেটকে মেটিং করিয়ে সেখানে আমরা ইনভিট্রো বা বাইরে ফার্টিলাইজ করছি। তো এই বাইরে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে আমরা যদি সেই বাইরেই ট্রান্সজিনটাকে ট্রান্সফার করতে পারি, সেখানে সুবিধা হবে। এখানে কতগুলো স্টেপ দিয়েছে, 5টা স্টেপের মাধ্যমে এই মাইক্রো ইনজেকশন প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে। প্রথমে বলছে গ্লাস মাইক্রোপিপেট ইজ হিটেড আনটিল দ্য গ্লাস বিকামস সামহাট লিকুইফাইড।
it is stretched quickly so that a very fine tip is formed. এটা সেকেন্ড স্টেপ বলছে cells to be micro injected are placed in a container. সেই জন্য ইনভিট্রো বলা হচ্ছে যে একটা কোনো পার্টিকুলার কন্টেনারের মধ্যে রাখতে হবে এবং সেখানে সেই কন্টেনারে ওই আমরা মাইক্রো ইনজেকশন দিয়ে আমরা পার্টিকুলার জিনটাকে ইন্ট্রোডিউস করাবো। এ হোল্ডিং পিপেট ইজ প্লেসড ইন দা ফিল্ড। হোল্ডিং পিপেট বলতে এখানে আমরা স্পেসিফিক ফাইন ক্যাপিলারি নিডলের কথাই বলছি, এই জায়গায় আমরা ইউজ করব। টিপ অফ দা ইনজেক্টিং মাইক্রোপিপেট, ইনজেক্টিং মাইক্রোপিপেট দ্যাট মিনস ক্যাপিলারি নিডল is gently pushed through the membrane of the cell, যে সেলের মধ্যে দিতে চাইছি তার মেমব্রেনে আমরা পাঠাবো। contents of the injecting micropipette are delivered into the cytoplasm, ডেলিভারি হয়ে গেল। তাহলে এই পরপর কতগুলো স্টেপের মাধ্যমে আমরা মাইক্রো ইনজেকশনটাকে কমপ্লিট করতে পারি। তাহলে মাইক্রো ইনজেকশনে যেগুলো লাগছে আমার টার্গেট সেল, ডিজায়ারেবল জিন, ফাইন ক্যাপিলারি নিডল এন্ড এ কন্টেনার। কন্টেনারে আমরা সেলটাকে রাখবো, পার্টিকুলার ক্যাপিলারি টিউবের মধ্যে আমাদের ডিজায়ারেবল জিনটাকে ইন্ট্রোডিউস করাবো, এবারে ইনজেকশনের মাধ্যমে ওই ডিজায়ারেবল জিনটাকে টার্গেট সেলের সাইটোপ্লাজমে ডেলিভার করে দেওয়া হবে। কোন কোন প্ল্যান্টের ক্ষেত্রে এখানে ইউজ করা হয় এই একই রকম আমরা পির ক্ষেত্রে, রাইস, তারপরে রোজ, টোবাকো মধ্যে এগুলো আমরা ট্রান্সফার করাই। successfully introduced Drosophila gene for xanthine dehydrogenase into parental element, এটা 1982 তে করা হয়েছে। তো তারপরে প্ল্যান্টের উপরে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মাইক্রো ইনজেকশন। নেক্সট প্রসিডিওর লিপোজোম মিডিয়েটেড জিন ট্রান্সফার, এটাও খুব এফেক্টিভ একটা প্রসিডিওর। এখানে লিপোজোম আমরা জানি সেল মেমব্রেন কি কি থাকে, প্রোটিন, লিপিড, প্রোটিন, এই তিনটে লেয়ার থাকে। এই তিনটে লেয়ারের মধ্যে লিপিডের পরিমাণটা বেশি থাকে। প্রোটিনটা কোথায় থাকে? সেলের মধ্যে বা মেমব্রেনের মধ্যে আইদার এমবেডেড কন্ডিশনে থাকবে অর চ্যানেল ফরমেশন করবে। এবার এই লিপোজোম মিডিয়েশনের ক্ষেত্রে যেহেতু লিপিড সেলের সেলের ম্যাক্সিমাম পার্টটাই লিপিড দিয়ে তৈরি, তাহলে কোনো একটা যদি কম্পাউন্ডকে বা ডিজায়ারেবল জিনকে আমরা লিপিড দিয়ে র‍্যাপ করে দিতে পারি, লিপিডের একটা পাউচ তৈরি করে ফেলতে পারি এবং তার ভেতরে আমার যদি ডিজায়ারেবল জিন থাকে, তাহলে সেল কিন্তু তাকে সহজেই আপটেক করতে পারবে। সেক্ষেত্রে এই লিপোজোম মিডিয়েটেড জিন ট্রান্সফার ইজ ভেরি মাচ এফেক্টিভ। তো এখানে এই লিপোজোম মিডিয়েটেড জিন ট্রান্সফারে আমরা যদি দেখি ছবিটা, তাহলে বোঝা যাবে এই যে একটা ডিজায়ারেবল জিন আছে বা ডিএনএ আছে, এই ডিজায়ারেবল ডিএনএটা র‍্যাপড করা হচ্ছে কিভাবে? টোটাল র‍্যাপড বাই দা লিপিড, এবং এই লিপিড র‍্যাপড হওয়ার ফলে সহজেই কোনো একটা ডিএনএ বা ডিজায়ারেবল জিনকে আমরা সহজে কিন্তু পাঠাতে পারবো ওই জায়গাটায়। এবারে এই লিপিডের আমরা জানি দুটো সাইড থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক সাইড আর একটা হাইড্রোফোবিক সাইড। আমরা হাইড্রোফিলিক সাইডটা বাইরের দিকে আছে দেখতে পাচ্ছি, টোটালটা হাইড্রোফিলিক সাইড বাইরে আছে, ফলে এ সহজে সেলের মধ্যে যেতে পারবে। এবং এই টোটাল কমপ্লেক্সটাকে আমরা বলছি ন্যানো ল্যামিনার কমপ্লেক্স। এই ন্যানো ল্যামিনার কমপ্লেক্সকে কিন্তু খুব সহজে, খুব এফেক্টিভলি সেলের মধ্যে ইন্ট্রোডিউস করানো যায়। এবার এইখানে তার প্রসিডিওরটা দেওয়া আছে, লিপোজোম ফরমেশন, সঙ্গে আমরা ডিএনএ কে দিলাম। এবার এই লিপোজোম আর ডিএনএ মিলে তৈরি করে ফেললো লিপোপ্লেক্স। এই লিপোপ্লেক্স এন্ডোসাইটোসিস পদ্ধতিতে সহজেই সেলের মধ্যে যেতে পারছে। কেন যেতে পারছে? যেহেতু বাইরে টোটালটাই আছে লিপিডের কম্পাউন্ড, ফলে সেল তাকে সহজে ডিজলভ করতে পারে। এবার সেলের মধ্যে ঢুকে যাওয়ার পরে যে লিপোপ্লেক্স, সেটা কিন্তু লিপোপ্লেক্স হিসেবে থাকছে না, সেটা এন্ডোজোম হিসেবে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এই এন্ডোজোম থেকে এন্ডোজোমের যে আউটার মেমব্রেন, সেই এন্ডোজোমের আউটার মেমব্রেন ডিগ্রেড হয়ে যাওয়ার ফলে আমার যে ডিজায়ারেবল জিন, সেই ডিজায়ারেবল জিনটা সেলের মধ্যে রিলিজ হয়ে গেল। ফলে সেখান থেকে নিউক্লিয়াসের মধ্যে এন্ট্রি নিয়ে তারপরে যা যা ফাংশনাল প্রোটিন তৈরি হওয়ার কথা সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এই লিপোজোম মিডিয়েশন ভেরি এফেক্টিভ, কিন্তু অনেকটা পরে এর প্রসিডিওরটা, টোটাল প্রসিডিওরটা তৈরি হওয়ার কারণে আগের গুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে। তো এখানে যে স্টেপ গুলো বলছে, অ্যাডহেশন অফ লিপোজোম টু দা সারফেস অফ প্রোটোপ্লাস্ট, fusion of liposome at the site of adhesion, release of plasmid inside the cell.
তার মানে এখানে যে প্লাজমিড বলতে এখানে ভেক্টর ডিএনএ টা আমরা পাঠাচ্ছি, তো সেই ভেক্টর ডিএনএ টা বাইরে রিলিজ করছে। এবার এখানে মানে বেনিফিট গুলো কি বা অ্যাডভান্টেজ গুলো কি? অ্যাডভান্টেজ হচ্ছে প্রোটেকশন অফ ডিএনএ, যেহেতু লিপিড কভার করে রাখে, ফলে ডিএনএ বা আরএনএ বা যে আমরা পাঠাচ্ছি যে ডিজায়ারেবল জিন সেটা কোনোভাবে নষ্ট হবে না। স্টেবিলিটি অফ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কোনোভাবে ব্রেকডাউন করতে পারবে না। লো টক্সিসিটি, কারণ শুধুমাত্র ডিএনএ আছে বা ডিজায়ারেবল জিন আছে আর লিপিডের লেয়ার আছে। হাই ডিগ্রি অফ মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন খুব ফাস্ট হতে পারে। অ্যাপ্লিকেবিলিটি টু এ ওয়াইড রেঞ্জ অফ সেল টাইপ, এটা প্ল্যান্টের ক্ষেত্রে খুব এফেক্টিভ। টোবাকো, ক্যারোট, পেটুনিয়া এদের ক্ষেত্রে আমরা এই লিপোজোম মিডিয়েটেড জিন ট্রান্সফার গুলো করা হয়। নেক্সট প্রসিডিওরে চলে আসি। নেক্সট প্রসিডিওর হচ্ছে ব্যালিস্টিক গান অর পার্টিকেল বোম্বার্ডমেন্ট গান অর মাইক্রো প্রজেক্টাইল। আমরা গান সম্পর্কে জানি, গান মানেই হচ্ছে কোনো একটা শুট করার জন্য যে ডিভাইস ইউজ করা হয় তাকে বলা হচ্ছে গান। তো এখানে আমরা এই গান ইউজ করে যে কম্পাউন্ডকে আমরা পাঠাবো সেটা মেইনলি হচ্ছে আমাদের ডিজায়ারেবল জিন। তাহলে এইরকম যদি কোনো গান আমরা প্রিপেয়ার করতে পারি যেখানে ডিজায়ারেবল জিনটাকে কোনো গান রিলেটেড ডিভাইসের মধ্যে আমরা দিয়ে সেলের মধ্যে পাঠাতে পারি, তাহলে তখন তাকে আমরা বলবো পার্টিকেল গান বা বায়োলিস্টিক গান। এই প্রসিডিওরের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা যে ডিএনএ বা ডিজায়ারেবল জিনকে আমরা ইউজ করি, সেই ডিএনএ বা ডিজায়ারেবল জিনকে গোল্ড অর টাংস্টেন কোড দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গোল্ড অর টাংস্টেন কোড। এই গোল্ড অর টাংস্টেন কোড দিয়ে যে ডিএনএটাকে র‍্যাপ করে দেওয়া হয় এবং সেটাকে আমরা বলছি বুলেট। এখানে সেইটাই হচ্ছে বুলেট। অ্যাকচুয়ালি গানের মধ্যে শুট করার জন্য যে বুলেটটা ইউজ করা হয়, এখানে বুলেটটা হচ্ছে ডিএনএ র‍্যাপড উইথ দা গোল্ড অর টাংস্টেন। And after that the bullet is introduced into the পার্টিকেল গান অর বোম্বার্ডমেন্ট গান। এবার সেই বোম্বার্ডমেন্ট গান দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডাইরেক্ট সেলের মধ্যে। এবং এখানে যে স্পিডটা থাকে দিয়েছে 1400 ফিট পার সেকেন্ড, মানে কতটা ফাস্ট যেতে পারে। এবার যেহেতু গান ইউজ করা হচ্ছে এবং বুলেট হিসেবে আমরা ডিজায়ারেবল জিনকে ব্যবহার করছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে বায়োলিস্টিক অর পার্টিকেল বোম্বার্ডমেন্ট গান। The micro projectiles are particles of 1 to 3 micrometer diameter. They are delivered by accelerated micro projectile or bullet into target plant cell. যে টার্গেট প্ল্যান্ট সেলে আমরা পাঠাতে চাই সেখানেই ডাইরেক্ট ইন্ট্রোডিউস করা হবে। ওয়ান টাইপ অফ মাইক্রো ইনজেকশন, বাট এখানে গান হিসেবে ব্যবহার করা হচ্ছে, ডিভাইস যেটা গান হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই জন্য আর ইনজেকশন বলা হচ্ছে না, বোম্বার্ডমেন্ট গান। The technique is most suitable for plants which are hardly regenerate and which do not respond. তার মানে এই প্রসিডিওর, এই পার্টিকেল বোম্বার্ডমেন্ট গান, এটা আমরা জেনারেলি ইউজ করা হয় প্ল্যান্টের ক্ষেত্রে। এবং এখানে অ্যালিয়াম সিপা, সেল কালচার অফ রাইস, হুইট, কর্ন, সরগম, চিকপি, এইগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে এই পার্টিকেল গান প্রসিডিওর। এইগুলো হচ্ছে জেনারেলি ট্রান্সফরমেশন প্রসেস। এছাড়া বায়োলজিক্যাল যে প্রসেস আছে, বায়োলজিক্যাল প্রসেস বলতে আমরা নাম শুনেছি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স। তো এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স এর একটা বিশেষ প্লাজমিড থাকে যেটাকে বলা হয় টিআই প্লাজমিড। তো এই টিআই প্লাজমিড কাজ হচ্ছে টিউমার ইনডিউস করা। তাহলে টিউমার ইনডিউসিং প্লাজমিড, তার মধ্যে টিউমার তৈরি করার জন্য যে জিন থাকে সেই জিনটাকে যদি আমরা বাদ দিয়ে আমাদের ডিজায়ারেবল জিনকে ইন্ট্রোডিউস করাতে পারি, তাহলে আমাদের জিন ট্রান্সফারটা সাকসেস হয়ে যাবে। তো এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স এর টিউমার ইনডিউসিং যে ডিএনএ থাকে তাকে বলা হচ্ছে টিডিএনএ। এই টিডিএনএটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের মাধ্যমে, এবং সেখানে লাইগেজের মাধ্যমে আমরা ডিজায়ারেবল জিনটাকে ইন্ট্রোডিউস করাই।
এর ফলে যখন অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স দিয়ে আমরা প্ল্যান্টকে ইনফেকশন করাচ্ছি, একটা মনে রাখতে হবে যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স কিন্তু কেবলমাত্র ডাইকট প্ল্যান্টকে এফেক্ট করে, ডাইকট প্ল্যান্টকেই ইনফেক্টেড করবে এবং টিউমার ইনডিউস করবে, মনোকট নয় কিন্তু। এবং সেটার মাধ্যমে আমরা জিনটাকে কিন্তু ট্রান্সফার করতে পারি এবং সেটা খুবই এফেক্টিভ, কারণ ব্যাকটেরিয়া ঢুকে যাচ্ছে ওখানে, টিউমার ইনডিউস করতে গিয়ে ও আমরা যে ডিজায়ারেবল জিনটা দিয়েছি সেই কাজগুলো করতে পারবে। যেমন টোবাকোর ক্ষেত্রে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স এফেক্টিভ দেখা গেছে। তো এই হচ্ছে তিনটে প্রসিডিওর: কেমিক্যাল ট্রান্সফরমেশন অফ জিন, ফিজিক্যাল ট্রান্সফরমেশন অফ জিন, আর হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন অফ জিন।